জামাত ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আগামী 100 বছরের মধ্যে আসতে পারবে না। কেননা জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, করে শুধু নাই, আমরা রণাঙ্গনে আমরা দেখছি জামাতের ক্যাডার আমাদের মুক্তিযোদ্ধাদের গুলি করতেছে। সুতরাং এই জামাতকে আমি যতদূর জানি যারা সুপার পাওয়ার আছে তারা জামাতকে বাংলাদেশের ক্ষমতায় কোনো দিন আসতে দিবে না। সম্প্রতি জামাত মহাসমাবেশ করেছে, এটা নিয়ে রাজনীতি পাড়ায় ব্যাপক আলোচনা হচ্ছে। জামাত আগামীতে রাষ্ট্র নির্বাচিত হবে বা জনসমর্থন বেশি হয়েছে এরকমই প্রমাণিত হয়েছে, আপনি কি বলবেন? আমি তোমাকে তোমার মাধ্যমে দেশবাসীকে বলে দিচ্ছি, জামাত ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আগামী 100 বছরের মধ্যে আসতে পারবে না। কেননা জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, করে শুধু নাই, আমরা রণাঙ্গনে আমরা দেখছি জামাতের ক্যাডার আমাদের মুক্তিযোদ্ধাদের গুলি করতেছে। সুতরাং এই জামাতকে আমি যতদূর জানি যারা সুপার পাওয়ার আছে তারা জামাতকে বাংলাদেশের ক্ষমতায় কোনো দিন আসতে দিবে না। কী করে দিবে না তারাই জানে, এটা আমি অত আর ব্যাখ্যা দিতে চাই না, ব্যাখ্যা দিতে যাব না। বিএনপির গয়েশ্বরও তো একই কথা বলেছে যে কিয়ামত পর্যন্ত আসতে পারবে। গয়েশ্বর ঠিকই বলেছে, আই এন্ডোর্স গয়েশ্বর। কিন্তু স্যার কিয়ামত পর্যন্ত এটা একটা না বাড়াবাড়ি কি না? এটা বাড়াবাড়ি, ক্ষমতা তো আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, গয়েশ্বরকে আমি বলি, আপনি বলছেন 100 বছরের, উনিও বললেন কিয়ামত পর্যন্ত। আমি বলছি এই কারণে যে আমি তাই তোমাকে বলি কেন আমি বলছি এটা তোমার ব্যাখ্যা দিচ্ছি। ভিয়েতনামে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের 10 পুরুষ কোনো জায়গায় চাকরি পায় না, কোথাও থাকতে দেওয়া হয় না। আলজেরিয়ায় যারা বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধের তাদের 10 পুরুষ কোথাও জায়গা নেই। কোরিয়ায় তাদের 10 পুরুষ যারা আমেরিকার সাথে সহযোগী 10 পুরুষ কোথাও তাদের জায়গা নেই। এটাই নিয়ম। মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে তাদের 10 পুরুষ পর্যন্ত চাকরি বাকরি কোথাও, রাজনীতি তো দূর কি বাদ, তাদের সিটিজেন রাইট নাই। তো আমাদের দেশে তাদের সিটিজেন রাইট দেওয়া হয়েছে, তবে জামাতের নাম চেঞ্জ করতে হবে, তাহলে এই ঘৃণা থেকে তাদের উদ্ধার পাওয়ার পথ নেই। তবে আজকের পরিস্থিতিতে আমি বলছি, সারা বাংলাদেশব্যাপী আমরা মুক্তিযোদ্ধা অফিসারদের সংগঠন আছে, সেই সূত্রে আমি বলছি সারা বাংলাদেশব্যাপী 80% লোকেরা বিএনপি সমর্থক। এই একটা নর্মাল ইলেকশন হলে বিএনপি উইল কাম ব্যাক ইন পাওয়ার। বিএনপি ডেমোক্রেটিক পার্টি, লিবারাল পার্টি, এবং তারা সব দলের সাথে সমঝোতার ভিত্তিতে রাষ্ট্র চালাবে। সুতরাং তারাই বরং জয়লাভ করবে, এটা আমি বলতে পারি। শিবির এবং ছাত্র দলের সংঘর্ষ হয়েছে চট্টগ্রাম, তাহলে কি রাজনৈতিক সংঘর্ষ? এ ব্যাপারে আমি বলতে চাচ্ছি, শিবির একটা বাংলাদেশে এবং জামাত ইসলাম এবং তাদের অঙ্গ সংগঠন বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে ইলেকশনটা বোঝাতে চাচ্ছে। কেননা তারা প্রস্তুত না। আর ওই যে নতুন পোকা এনসিপি, তারাও প্রস্তুত না। তারা বাংলাদেশে কোথাও দাঁড়ালে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। সুতরাং এরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা ইলেকশনটা পিছাতে চায়, এই তাদের উদ্দেশ্য। কিন্তু বাংলাদেশে ইলেকশন যদি ডক্টর ইউনূস সাহেব পিছায়, যেটা ঘোষণা করেছেন তার পরিবর্তে, তাহলে বাংলাদেশে অনেক ট্র্যাজেডি ঘটবে এবং অনেক রক্তগঙ্গা বয়ে যাবে। গোপালগঞ্জের এনসিপির প্রোগ্রামে সমাবেশে গোপালগঞ্জবাসীর যে হামলা হলো, তারা দাবি করেছে ছাত্রলীগ হামলা করেছে। এরপরে যে সরকারি যে গণহারে গ্রেপ্তার, এ বিষয়ে আপনি কি বলবেন? এ বিষয়ে আমার কথা হলো যে দেখেন, আমি বঙ্গভবনে চাকরি করেছি 6 জন প্রেসিডেন্টের, এবং বঙ্গভবনে আমি 22 বছর চাকরি করেছি। সুতরাং আমি হিমালয়ের পিকে বসে সমস্ত বাংলাদেশ কীভাবে পরিচালনা হয়েছে তাতে আমি অংশ নিয়েছি। ডক্টর ইউনূস সাহেব অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসেন নাই, উনি এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। এই জন্যে ওনার যেসব বাংলাদেশের সাবেক ক্যাবিনেট সেক্রেটারি বা সাবেক হোম সেক্রেটারি, এরা যেভাবে ব্রিফ করতে পারতো, আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব ব্রিফ তাদের কাছে পান নাই। যেমন গোপালগঞ্জ হলো একটা ভীমরুলের চাক, ওখানে কেন
এই এনসিপিকে যেতে হবে। সারা বাংলাদেশ পড়ে আছে, গোপালগঞ্জ ছেড়ে দিয়ে তুমি সারা বাংলাদেশ তোমরা রাজনীতি করে করো, সে করো, যে করো, নোয়িং ফুললি ওয়েল দেয়ার উইল বি আউটবাস্ট, নোয়িং ফুললি ওয়েল দেয়ার উইল বি ম্যাসাকার। ওয়াই ডু ইউ গো দেয়ার? এই ভিমরির চাকে হামলা করতে তুমি যাবা কেন? নোয়িং ফুললি ওয়েল দেয়ার উইল বি হেভি ক্যাজুয়ালিটিস। এবং আমাদের ডক্টর ইউনূস সাহেবের উচিত হয় নাই তাদেরকে ওখানে যেতে দেওয়া, কেন ওই জায়গাটা একটা ঘাঁটি। তা ঠিক আছে, ইলেকশনের কী হবে? ওখানে 10টা সিট নেয় আওয়ামী লীগ নেবে, তাতে কী যায় আসে? বিএনপি 280টা পেয়ে যাবে, তাতে হয়ে যাবে গভর্নমেন্ট। সুতরাং এক গোপালগঞ্জে গিয়ে এরকম ম্যাসাকার করা, কিয়ামত করা, কারফিউ করা, 144 করা, এর ফলে কী হলো? গোপালগঞ্জের ঢেউ কিন্তু বাংলাদেশে অন্যান্য জায়গায় যাবে, অন্যান্য যাবে। তার পরিণতি, তার ধাক্কা কে সামাল দেবে? ডক্টর ইউনূস সাহেবকে সামাল দিতে হবে। সুতরাং উনি এনসিপির আপনার রাশ টেনে ধরতে হবে। এনসিপিরা যদি মনে করে যে তারা বাংলাদেশে 300 সিট পাবে, একটা সিটও পাবে না। আই গিভ দিস চ্যালেঞ্জ, এনসিপি জামানত বাদ হয়ে যাবে। বাংলাদেশ কেউ তাদের পছন্দ করে না। তারা আগে প্রাইভেট পড়িয়ে বেতন দিত, এখন পাঁচর গাড়ি চলে। আমাদের কোনো পাঁচর গাড়ি নেই, তারা এখন লাট বাহাদুরের মতো চলে। আমি এই ভাড়া ঘর আছি, আমার মতো বহু জেনারেল আছে যাদের টাকা পয়সা নেই। আর এনসিপির ছেলেপিলেগুলো রাতারাতি সম্রাট আকবর বাদশার মতন খানাপিনা করে, কোথায় পায় সব টাকা পয়সা? সুতরাং ডক্টর ইউনূস সাহেব আপনার ডিগনিটি, মান মর্যাদা বজায় রেখে ইলেকশন দিয়ে ফেলেন। সে ফর এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা হাইপোথেটিক্যাল। আমাকে যদি এখন চিফ অ্যাডভাইজার করা হয়, আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবো, এই জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বরের ইলেকশন, সেপ্টেম্বর 30 তারিখ ইলেকশন, সবাই ইলেকশনে নিয়ে পড়েন। আর রাস্তাঘাটে জিন্দাবাদ মুর্দাবাদ হলেই তাকে জেলে ভরবো, সবাই ইলেকশনে চলে যান। সেপ্টেম্বরের 30 তারিখে ইলেকশন, সব ইলেকশনে নিয়ে পড়েন। কোনো দলকে রাস্তাঘাটে জিন্দাবাদ মুর্দাবাদ করতে দেবো না। দেখলাই আই উইল পুট দেম বিহাইন্ড দ্য ওয়াল। আর যে বাড়াবাড়ি করবে আই উইল হ্যাং দেম। যাও, মব সৃষ্টি করার সুযোগ নাই, সুযোগ নাই, নো ওয়ে। এবং আমি তোমাকে এই কথা বলে শেষ করি, সারা ইন্ডিয়া এক সময় ঠগি ছড়িয়ে পড়েছিল। ঠগি তোমরা জানো না, ঠগি এক রকমের ডাকাত, তারা বিভিন্ন দলে মিশে যেত, যে গভীর রাত্রে তাদের মেরে ফেলতো, লুটপাট করতো। এই ঠগি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। তো ব্রিটিশ গভর্নমেন্ট দমন করতে পারছিল না। তখন লর্ড বেন্টিং টয়টা করে টেলিগ্রাম পাঠালো লন্ডনে যে এটা আমরা দমন করতে পারছি না, আমাদের হেল্প করো। তখন ব্রিটিশ গভর্নমেন্ট, হার ম্যাজেস্টিস গভর্নমেন্ট একজন ক্যাপ্টেন পাঠালো ইন্ডিয়ায়। সেই ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের চেয়ে 50-60 গুণ বড়। তার নাম ক্যাপ্টেন সিলিমান। হি অ্যারাইভড এট বোম্বে বাই শিপ অ্যান্ড হি ডমিনেটেড দিস ঠগি দমন সারা ভারতবর্ষে সে দমন করে দিছিল চোখের পলকে। ওয়ান ক্যাপ্টেন সিলিমান। আর আমার এত জেনারেল, এত সচিব, মোহাম্মদ মুসা, রয়্যাল বেঙ্গল টাইগার সচিব এখানে রাস্তাঘাটে ঘুরতেছে, আর আমরা এটা পারি না। উই ক্যান ডু ইট উইদিন এ মিনিট, উই ক্যান কন্ট্রোল অল দিস উইদিন এ মিনিট। উই নিড এ ক্যাপ্টেন সিলিমান হু উইল কমান্ড লাইক রিয়েল ক্যাপ্টেন, আর অন্য সব ভ্যানিশ হয়ে চলে, সব ভ্যানিশ হয়ে চলে। তো ইনশাল্লাহ আমাদের দেশে আর্মির মধ্যে, সেনাবাহিনীর মধ্যে এরকম ক্যাপ্টেন সিলিমান আছে, নেপোলিয়ন বোনাপার্ট দি গ্রেট আছে, আলেকজান্ডার দি গ্রেট আছে। আই এম শিওর ইন রাইট টাইম হি উইল কাম আউট অ্যান্ড টেক দি কমান্ড অফ দি কান্ট্রি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা
যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।